আসসালামু আলাইকুম। আমাদের নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন এবং আমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই সিদ্ধান্তগুলি তিনি প্রথমে নিজের উপর প্রয়োগ করছেন। যেমন উনি যখন পথে চলাফেরা করেন, ওনার বাসা থেকে উনি যখন অফিসে আসবেন, সে সময় উনি যে গাড়িটা ব্যবহার করবেন, উনি কোনো সরকারি গাড়ি ব্যবহার করছেন না, উনি ওনার নিজের গাড়ি ব্যবহার করছেন। সেই গাড়ির যে জ্বালানি, সেটা উনি নিজের টাকায় কিনছেন। এবং প্রধানমন্ত্রী যখন যাতায়াত করতেন, আগে আমরা দেখতাম, তখন প্রধানমন্ত্রী গাড়ির সঙ্গে কিন্তু 14-15টা গাড়ির একটা বহর থাকতো, আগে পিছিয়ে নিরাপত্তা অনেক রকম ব্যাপার স্যাপার ছিল। উনি বলেছেন যে এত গাড়ি আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, সব মিলিয়ে বহর কমিয়ে এখন 4টায় নামিয়ে আনা হয়েছে। চারটা গাড়ি থাকবে, এত গাড়ি থাকার দরকার নেই। এবং উনি বলেছেন যে ওনার গাড়িতে সবসময় জাতীয় পতাকা থাকার দরকার নেই। যখন উনি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাবেন, কেবল তখনই জাতীয় পতাকা থাকবে, অন্য সময় থাকার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা বলেছেন যে উনি যখন ক্যাবিনেট মিটিং করেন, তখন এই মিটিংগুলো আগে হতো ওনার কার্যালয়ে, সব মন্ত্রীরা ওনার এখানে আসতেন। এখন এতগুলি মন্ত্রী আসতে গেলে এই ভিআইপি চলাচল হতো এবং এই ভিআইপি চলাচলের কারণে যানজট হতে পারে। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে ক্যাবিনেট মিটিংটা উনি সচিবালয় যেই করবেন, উনি একাই যাবেন, আর কারো আসা দরকার নেই। তো এইগুলো, এই যে কথাগুলো আমি বললাম, এগুলো তো বিশাল কিছু যে মনে করি দেশের খুব উন্নতি হয়ে যাবে, দেশের অর্থনীতিতে শনৈ শনৈ উন্নতি হবে, বিষয়গুলো তো এরকম না। কিন্তু এর কিন্তু একটা সিম্বলিক একটা প্রভাব আছে, একটা প্রতীকী প্রভাব আছে, যে দেশের সর্বোচ্চ যিনি ব্যক্তি আছেন, মানে সরকার প্রধান যিনি ইচ্ছেগুলো অনেক কিছুই করতে পারেন, তারা তো অত ক্ষমতা তো দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগের পরিবর্তে উনি যেগুলি করছেন সেগুলো কিন্তু একটা উদাহরণ তৈরি করছে। অন্যদের আমরা বলতে পারবো যে আমরা যদি প্রধানমন্ত্রীকে এইভাবে চলাচল করতে দেখি, যদি প্রধানমন্ত্রী নিজেই তার গাড়ির তেল কিনেন, তাহলে আপনাকে কেন কিনতে হবে? আপনাকে কোনো সরকার কিনে দেবে? অথবা অন্য যারা আছেন তাদের মধ্যে এই আত্ম উপলব্ধি কাজ করতে পারে যে আমাদের খোদ প্রধানমন্ত্রী এগুলি করছে, তাহলে আমি কেন করব না? এটা কিন্তু একটা বড় জিনিস। আজকে মানে গতকালকে দ্বিতীয় দিন ছিল, দ্বিতীয় দিন উনি অফিসে এসেছেন। অফিসে আসার সময় উনি কিন্তু এই নিয়মটা ফলো করে এসেছেন এবং উনি ওই ট্রাফিক লাইট যখন জ্বলেছে, ওনার জন্য ট্রাফিক নিয়ম একদম সব, আগে দেখতাম কি যখন ভিআইপি কেউ যেত সব কিছু বন্ধ, মানুষ এমনকি মানে অন্য গাড়ি ঘোড়া অন্য যানবাহন তো চলতে পারতোই না, সব একদম পুরো ফাঁকা করে রাখা হতো, উনি দ্রুত বেগে চলে যেতেন। এমনকি মানুষ কিন্তু রাস্তা পার হবে সেটাও পারতো না। এরকম ঘটনা কিন্তু আগে আমরা প্রচুর দেখেছি। আমি আমার নিজের একটা জীবনের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বেশ কয়েক বছর আগের কথা, আমার ছেলেটা তখন ছোট ছিল, আমি থাকতাম কাঁঠালবাগান এলাকায়। তো আর ওর স্কুল ছিল বাংলা মোটর পার হয়ে মগবাজার দিকে যেতে রাস্তার উপরে পড়তো। তার মানে এই বাংলা মোটরের যে মোড়টা আছে, এই মোড়টা আমাকে পার হতে হতো। খুব সকালে একদিন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে, আমি হেঁটে হেঁটে যেতাম স্কুলকে নিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি, কাঁঠালবাগান থেকে এসেছি, বাংলা মোটর মোড়ে এসে আমি আটকে গেছি। কেন? রাস্তা পার হতে দেবে না কেউ, পুলিশ। কি কারণে দেবে না? এই ভিআইপি যাবে। তো ওখানে বাংলা মোটর ওখানে একটা ফুটওভার ব্রিজ আছে, তো আমি ভাবলাম ফুটওভার ব্রিজে যাই। পুলিশ বললো না, ফুটওভার ব্রিজে ওঠা যাবে না, এখন ভিআইপি যাওয়ার পরে আপনি উঠবেন। তো আমার ছেলে ছোট, তখন ক্লাস 4-এ পড়ে, আমাকে জিজ্ঞাসা করলো, বাবা কি হবে, আমরা যেতে পারবো? স্কুলে তো সময় হয়ে যাচ্ছে, আমরা যেতে পারবো না কেন? তো ওই পুলিশ বললো যে এখন ভিআইপি যাবে, তো ভিআইপি চলে যাওয়া পরে যাবা। এখন ও বুঝতে পারছে যে ভিআইপি জিনিসটা কি, বলতেছে ভিআইপি কি। এখন ভিআইপি মানে কি এটা বুঝতে আমার একটু সময় লাগলো। আমি বললাম যে এরকম প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট হলো ভিআইপি। এই প্রাইম মিনিস্টার কি, উনি কি? আমি উনি দেশটা চালায়, উনি এই দেশটা চালায়, দেশটা কিভাবে চলবে না চলবে এটা চালায়, মানুষের সুবিধা অসুবিধা দেখে, হ্যাঁ, কাতে কার কি সুবিধা হবে এগুলো সে ঠিক করে দেয়। দাদা আমাদের যে অসুবিধা হচ্ছে, আমরা যে স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের সময় চলে যাচ্ছে, এটা আমাদের অসুবিধা হচ্ছে না, এটা উনি দেখবেন না? ভাবেন, একটা ছোট বাচ্চার মনে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা অত গুরুত্ব দেই না কিন্তু ভাবে। কিন্তু সেদিন যখন ভিআইপি ওখানে চলে গেল, তারপর আমরা যেতে পারলাম, ওর মনে কিন্তু এই প্রশ্নগুলো রয়ে গিয়েছিল, আমাকে অনেকদিন পরে এই প্রশ্নগুলো সে করেছে। যাই হোক, আমি এখন মূল প্রসঙ্গে আসি। এই বিষয়টা তারেক রহমান হয়তো বুঝতে পেরেছেন, উনি হয়তো ভেবেছেন যে ওনার কারণে কেন এত লোক কষ্ট করবে। আমার তখন মনে হয়েছিল যে অন্ততপক্ষে আমি ওখানে ওই দিন মিনিমাম 10 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম,
ভাবেন তো 10 মিনিট পুরো এলাকার জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। এদিক থেকে লোকে ওদিক যেতে পারছে না, রাস্তা পার হতে দেওয়া হচ্ছে না কাউকে, লোকজনের ভিড় জমে গেছিল। এবং যত লোক ওখানে দাঁড়িয়েছিল তারা কেউ কিন্তু ওই ভিআইপির ব্যাপারে কোনো সম্মানজনক কথা বলেনি। সবাই কিন্তু এক ধরনের বিরক্তি, কেউ কেউ গালাগালিও করছিল। তো একজন ভিআইপির তো বোঝা উচিত যে আমার কারণে কার কি হচ্ছে। হ্যাঁ, ভিআইপির জন্য হতে পারে, যদি 1 মিনিট হয়, আধা মিনিট হয়, 2 মিনিট হয়, হতে 10 মিনিট, এটা কিন্তু অনেক ব্যাপার। আজকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিলেন, এই মানে তারেক রহমানের এই সিদ্ধান্ত নেওয়ার পর তিনি আমাকে বললেন যে একজন সরকার প্রধানের সময়ের কি মূল্য নাই। যেমন আজকে সকালে ওনার বাসা থেকে উনি সচিবালয় পর্যন্ত এসেছেন গাড়িতে, উনি মাঝখানে 3বার উনি ট্রাফিক রেড সিগন্যালে দাঁড়িয়েছেন, তারপরে এসেছেন। এতে ওনার প্রায় 41 মিনিট সময় লেগেছে। অথচ ভিআইপি মুভমেন্টের জন্য যদি উনি যে প্রোটোকলটা পাওয়ার কথা, যদি ওটা ব্যবহার করতেন তাহলে তো তার ম্যাক্সিমাম 20 মিনিট সময় লাগতো। তো এই যে একটা মানে এত বড় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, উনি তো রাষ্ট্রের জন্যই কাজ করেন, তো ওনার সময়ের কি মূল্যটা আমাদের নর্মাল মানুষের সময়ের মূল্যের চেয়ে বেশি না? তো আমি ওনার কথা গুরুত্ব দিলাম, হ্যাঁ ঠিক বলেছেন আপনি, বেশি, আসলেই বেশি। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা বসে কাটাতে পারি, কিন্তু সরকার প্রধান তো পারে না, এটা অবশ্যই জরুরি। কিন্তু পাশাপাশি একটা কথা খেয়াল করেন, আমি যেটা মনে করি, উনি যদি এভাবেই যাওয়ার কথা ভাবেন যে আমি এভাবেই যাব, তাহলে নর্মাল যে ট্রাফিক সিগন্যালটা, আমাদের দেশে ট্রাফিক যে সিগন্যাল যা হয়, আমাদের এখানে যানবাহন চলাচলের জন্য ট্রাফিক যারা দায়িত্বে এগুলি নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন, তারা যেরকম গা ছাড়াভাবে কাজ করেন, আমাদের চালকরা যেভাবে ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করেন কিন্তু তাকে কেউ কিছু বলে না, এই যে একটা হযবল অবস্থা, উনি যদি এভাবেই যান তাহলে আমার ধারণা সেই হযবল অবস্থার একটা পরিবর্তন ঘটবে। এবং যারা এই দায়িত্বে আছেন তারাও চিন্তা করবেন যে একসময় তাদের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সাধারণ মানুষ তো তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে না, কিন্তু সরকার প্রধান তো পারবে। আমার তো মনে হয় এতে বরং ভালো হবে, আমাদের ট্রাফিক সিস্টেমের উন্নতি হবে। আমাদের ট্রাফিক সিস্টেম নিয়ে কেউ কি ভাবে? আপনি দেখেন ঢাকা শহরে, আমার মনে হয় পৃথিবীতে একমাত্র শহর, পৃথিবীতে একমাত্র রাজধানী শহর, যে শহরে প্রধান রাস্তায় এত এত গাড়ি চলে। যেমন এখন দেখবেন এক ধরনের ব্যাটারি চালিত রিক্সা চলে। আচ্ছা, এই রিক্সাগুলি কোনো হিসাব আছে? এই রিক্সাগুলিকে লাইসেন্স করা আছে? পাবেন না। এই রিক্সাগুলো যারা চালায় তাদের কোনো লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে? নাই। অথচ এই যানটা কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে পারে। তো এই যে অনিয়ম, এই যে অরাজকতা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে আপনি পাবেন না। কেউ এটা খেয়াল করে না কেন? এত বছর ধরে চলছে। ঢাকা শহরের সবচেয়ে বেশি যানবাহন যে বাহনটা সবচেয়ে বেশি চলে, মানে রিক্সাগুলো, তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, তাদের দেখভালের জন্য কোনো একটা মানে আপনার সংস্থা নাই। এবং এরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন না। তো এটা কি বিশ্বাসযোগ্য? এর মধ্যে দিয়ে আমাদের সরকার প্রধান যাচ্ছেন, তো যাদের এগুলো দেখার কথা তারা করছেনটা কি? তারা কিছুই করছেন না। এবং এই কিছু না করলে যদি লাভ হয়, তাহলে কেন কেউ কিছু করবে? তাহলে তো লাভ হয়, চাঁদাবাজি করতে পারে, এদের কাছ থেকে টাকা নিতে পারে, পুলিশদেরকে থামে হয়তো টাকা নিতে পারে। এই যে অনিয়ম, এই অনিয়ম তো দূর করতে হবে। কে দূর করবে? যদি যার দূর করার কথা, যিনি আদেশ দিবেন, তিনি যদি অনিয়মটাকে স্পর্শ না করেন, যেমন ধরেন আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি বুঝতেন ঢাকা শহরের মানুষের যানজটের প্রকৃত চেহারাটা কি? বুঝতেন না, কারণ তারা তো যানজট দেখতেন না। আমি একটা জিনিস আমি খেয়াল করে আমি বলি, আরেকটা ঘটনা বলি। এই শার্ক ফোয়ারাটা আছে না সোনারগাঁও হোটেলের সামনে, এই শার্ক ফোয়ারাটা কি? ওখানে কিন্তু ফোয়ারা, মানে ওখানে পানির একটা ফোয়ারার মতো উঠতো আগে। তো আমি একদিন যাচ্ছি ওখানে, ওটা আমি কখনোই পানি উঠতে দেখতাম না। একদিন বিকেলে আমি হেঁটে যাচ্ছিলাম, 3টা 3:30 মতো হবে বোধ হয়, হঠাৎ করে না পানি উঠানো হয়েছে। এবং ওগুলি এত ময়লা পানি, ওখানে পানি যে জমে থাকে, তাই না? ওখানে তো পানি কোনো